স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান আইচ খান। আজকে আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি দুইটি বিশেষ ঘটনা। প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় শাহাদাত ভাইয়ের সীমা ও তার ভয়ঙ্কর কালো জাদুর ঘটনার দ্বিতীয় পর্ব। আশা করছি এই পর্বটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তো ভাইটির নাম হচ্ছে সোহেল খান। তো এরপর আপনারা শুনতে পাবেন সোহেল খান ভাইয়ের পিশাচিনী নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি বলতে এই ঘটনাটা আপনাদেরকে রীতিমতো ভাবাবে। সত্যিই অসাধারণ একটি ঘটনা তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি শাহাদাত ভাইয়ের লেখা সীমা ও তার ভয়ঙ্কর কালো জাদুর ঘটনার দ্বিতীয় পর্ব। আমি কোনো রকমে বসে পড়লেও মনের মধ্যে চিন্তা আরো বাড়তে শুরু করলো। মা ও ভাইয়ের চিৎকার আমার বুকের ভেতরে ছুরির মতো আঘাত আনতে শুরু করলো। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু করলো। এইভাবে সারা রাত কেটে যায়। ফজরের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। ফজরের আজানের ঠিক সেই সময় জোহর হুজুরের চিৎকার আমাদের কানে এসে লাগে। আশেপাশে ঝড়ের তীব্রতা আরো যেন বেড়ে যায়। পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আজানের ধ্বনি ভেসে আসতেই চারপাশের পরিবেশ একদম শান্ত হয়ে যায়। একদম নিস্তব্ধ পরিবেশ চারিদিকে ছড়িয়ে যায়। আমরা আর দেরি না করে আজান শেষে আলাউদ্দিন হুজুরের স্ত্রী ও আমরা একসাথে বাহিরে বের হয়ে যা দেখি, সেটা দেখে আমাদের চোখ যেন কপালে উঠে গিয়েছিল। আমরা দেখি বাড়ির উঠানে অনেক মরা কাক পড়ে আছে। উঠানের চারপাশে কালো ও লাল রঙের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। উঠোনের একপাশে আলাউদ্দিন হুজুরকে দেখতে পাই। তিনি মাটিতে বসে মাথা নত করে মাটির দিকে তাকিয়ে আছেন। আমরা তার সামনে যেতেই দেখলাম তার একটা হাত কাটা এবং তার থেকে অনবরত রক্ত বের হচ্ছে এবং তারই একপাশে জোহর হুজুরের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে। সেটা দেখে ধীরে ধীরে আমার চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে আসে। ধীরে ধীরে অন্ধকার আমাকে ঘিরে ধরে। আমার কি হয়েছিল আমার জানা ছিল না। চোখ খুলতেই আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। রাফসা ও শান্ত আমার পাশে শুয়ে ঘুমিয়ে আছে। শোয়া থেকে উঠে বসতেই আমি আমার বাড়িতে নিজের রুমে নিজেদের আবিষ্কার করি। আমি শোয়া থেকে উঠে বসি। পরক্ষণে আমার আগের সেই সব কথা এবং দৃশ্য মনে পড়তেই আমার বুকটা কেঁপে ওঠে। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি আলাউদ্দিন হুজুর আমাকে অনেকবার কল দিয়েছেন। আমি আর দেরি না করে রাফসা ও শান্তকে ঘুম থেকে উঠে রুম থেকে বের হতেই রুমের সামনে আম্মুকে হঠাৎ দেখে কিছুটা ভয় পেয়ে যাই। আম্মুকে দেখে নিজের ভয়টাকে নিজের মধ্যে সামলে নিয়ে আম্মুকে আমার রুমের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করতেই তিনি বলে উঠলেন, "আমি তো দেখছিলাম তুই ঘুম থেকে উঠছিস নাকি?"
আমি তোর রুমের সামনে আসতেই তুই চলে এলি, তো তাড়াতাড়ি রেডি হয়ে খেতে আয়। এই বলে তিনি চলে যান। আম্মুর এইরকম অদ্ভুত ব্যবহার দেখে আমি যেন আরো দুশ্চিন্তায় পড়ে যাই। পরক্ষণে আলাউদ্দিন হুজুরের সাথে আজকে দেখা করার কথা মনে পড়তেই আমি আর দেরি না করে রেডি হয়ে নাস্তা করতে যাই। নাস্তা করতে গিয়ে দেখলাম টেবিলে আগের থেকে আম্মু ও ভাইয়া বসে আছে। তাদের দেখে আমরা তিনজন ভয়ে ভয়ে টেবিলে বসে নাস্তা করছিলাম। খাবার খাওয়ার এক পর্যায়ে হঠাৎ একটা কর্কশ কণ্ঠ বলে উঠল, সেই বইটা কোথায় কোথায় রেখেছিস? হঠাৎ করে এরকম কণ্ঠ শুনে আমার কলিজার মধ্যে যেন পানি শুকিয়ে যায়। আমি মাথা উঠিয়ে দেখি, কই না তো, কেউ নেই, কিছুই নেই। আমাকে কেউ জিজ্ঞেস করে নাই। যে যার মতো তো খাবার খাচ্ছে। আমিও আর কোনো কিছু না ভেবে খেতে শুরু করলাম। হঠাৎ করে আবারও সেই কর্কশ কণ্ঠ একই রকমের প্রশ্ন আমার দিকে ছুঁড়ে মারল। আমি সাথে সাথে সামনের দিকে তাকাতেই সবকিছু স্বাভাবিক দেখতে পাই। আমি বলে উঠলাম, তোমরা কি আমাকে কোনো কিছু বলছো? তখন আম্মু বলল, কোথায়, না তো। এটা শুনে তাদের প্রতি কিছুটা সন্দেহ নিয়ে তাকালেও খাওয়া শেষ করে উঠে আসি। তারপর রাফসা ও শান্তকে রেডি করে আমরা তিনজন যখনই বাড়ির দরজা থেকে উঠানে যেতে যাব, ঠিক সেই সময় হঠাৎ পিছন দিক থেকে সেই আগের চেনা কর্কশ কণ্ঠ বলে উঠল, তোরা যা করতে চাচ্ছিস সেটা তোদের জন্য মঙ্গল নিয়ে আসবে না। তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসছিস। আমরা পিছনে ফিরে তাকিয়ে দেখি আম্মু ও ভাইয়া আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ চারদিকে কালো কালো মেঘ পুরো আকাশকে ঘিরে রেখেছে। হঠাৎ চারপাশের পরিবেশ একদম অশান্ত হয়ে যায়। আম্মু বলে উঠল, তুই ওদের নিয়ে বাড়ির বাইরে যেতে পারবি না। ভালোই ভালোই বলছি, ওদের রেখে যা। তখন আমি বলে উঠলাম, দেখো, রাফসা ও শান্তর শরীর অনেক খারাপ, তাদের ডাক্তার দেখাতে হবে। আমি তাদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে সামনে আগাতেই আমাদের সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম। তখন পিছন দিক থেকে সেই কর্কশ কণ্ঠ বলে উঠল, তোরা কি মনে করেছিস আমরা কোনো কিছু জানবো না? তোরা যাদের সাহায্য নিবি তারাই তাদের জীবন হারিয়ে ফেলবে। কাল তোকে যেই হুজুর তোদের বাঁচাতে এসেছিল তার জীবন আমি নিয়ে নিয়েছি। তোদেরকে যে বাঁচাতে আসবে সে আর জীবিত থাকবে না। সেটা শোনা মাত্রই আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি ভাইয়ার শরীরে কালকে রাতে দেখা সেই শয়তান, যার পুরো শরীর একদম কঙ্কাল, এবং আম্মু তার রূপ পরিবর্তন করে আমাদের দিকে এগিয়ে আসছে। তারা দুজন তাদের আসল রূপ নিয়ে আমাদের দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। পিছনে যেই ভয়ঙ্কর ছায়া ছিল সেটাও পিছন দিক থেকে ধীরে ধীরে তার ধারালো নখ নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসতে লাগলো। সেটা দেখে রাফসা ও শান্ত আমাকে জড়িয়ে ধরে। আমিও তাদের শক্তভাবে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকি। হঠাৎ আমার ভেতর থেকে জোহর হুজুরের কণ্ঠ বলে উঠল, সীমা, চিন্তা করিও না, তারা তোমাদের কিছুই করতে পারবে না। তারা তোমাকে ভয় দেখাচ্ছে। তুমি সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করে তোমাদের চারপাশে ফু দাও এবং দরুদ শরীফ পড়ে পিছনের দিকে ফিরে সামনে এগিয়ে যেতে থাকো। তাহলে তারা তোমাদের কিছুই করতে পারবে না। তুমি খুব দ্রুত বড় হুজুরের বাড়িতে যাও। তিনি তোমাকে কি করতে হবে সেটা বলে দেবেন। এই বলে জোহর হুজুরের কণ্ঠ বন্ধ হয়ে যায়। আমিও সাথে সাথে রাফসা ও শান্তকে শক্ত করে জড়িয়ে ধরে সেই সূরা পাঠ করে সামনে এগিয়ে যেতে থাকি। আমার সামনে অনেক অনেক কালো ছায়া তাদের ভয়ানক চেহারা নিয়ে আমাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকি।
বাড়ির দরজা পার হয়ে যখনই রাস্তায় পা দেব তখন আমাদের সামনে ৩টা মোটা মোটা গাছ একসাথে রাস্তার দুই পাশে ভেঙে পড়ে যায়। আমরা কিছুটা ভয় পেলেও নিজেদের শক্ত রেখে সামনে এগিয়ে যেতে থাকি। হঠাৎ করে দেখতে পাই কোনো এক দ্রুতগতির গাড়ি আমাদের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। সেই গাড়িটা আমাদের থেকে ৩০-৪০ হাত দূরে হঠাৎ করে উল্টে উল্টে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। আমরা ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে যাই। আকাশ তখনও কালো মেঘে চারদিকে অন্ধকার করে রেখেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে সামনে তাকাতেই কোনো গাড়ি আমাদের চোখে পড়ল না। আমরা হাঁটতে থাকি। বেশ কিছু সময় হাঁটার পর পিছন দিক থেকে আম্মুর অনেক ভয়ার্ত কণ্ঠ বলে ওঠে, সীমা, তুই আমাকে একা রেখে চলে আসতে পারলি? এই রাক্ষসগুলো আমাকে মেরে ফেলবে। আয়, আয় আমাকে বাঁচাতে আয়, আমাকে তোর সাথে নিয়ে যা। এই বলে আম্মু কান্না করতে থাকে। হঠাৎ আম্মুর একটা চিৎকার আমার বুকে গিয়ে আঘাত করে। হঠাৎ আম্মু সীমা বলে এক চিৎকার দিয়ে উঠল। সেটা শোনার সাথে সাথে আমি যখনই পিছনের দিকে তাকাতে যাব ঠিক সেই সময় জোর জোর চিৎকার দিয়ে বলে উঠল, সীমা, তুমি কোনো মতে পিছনে ফিরে তাকাবে না। যত যা কিছুই হয়ে যাক, পিছনে ফিরে তাকালেই তুমি কাউকে বাঁচাতে পারবে না। তুমি নিজের সাথে সাথে তোমার আম্মু ও এই বাচ্চাদের জীবন একসাথে ঝুঁকির মধ্যে ফেলবে। এটা শোনার সাথে সাথে আমি নিজের মনকে শক্ত করে সামনের দিকে যেতে থাকি। আলাউদ্দিন হুজুরের বাড়িতে যাওয়ার রাস্তায় আমাকে অনেকভাবে সেই শয়তান পিশাচগুলো বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিল। বিভিন্নভাবে তারা আমাকে ভয়, ইমোশনাল ব্ল্যাকমেল সবকিছু দিয়ে চেষ্টা করছিল। আমি শেষ পর্যন্ত সেই বাধাগুলোকে অতিক্রম করে আলাউদ্দিন হুজুরের বাড়িতে চলে যাই। আলাউদ্দিন হুজুরের বাড়িতে গিয়ে আমি নিজেও একটা শক খাই। আলাউদ্দিন হুজুরের বাড়িতে ঢুকতেই পরিবেশ একদম শান্ত হয়ে যায়। চারদিকের কালো কালো মেঘ নিমিষেই কোথাও যেন উধাও হয়ে যায়। আলাউদ্দিন হুজুরের বাড়ির সামনে একটা সাদা কাফন পরা লাশকে শুইয়ে রাখা হয়েছে এবং তার আশেপাশে অনেক মানুষ লাশটাকে ঘিরে রেখে আত্মকান্নায় চারদিক অশান্ত করে রেখেছে। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লাশের আশেপাশের মানুষদের ভেতর দিয়ে আলাউদ্দিন হুজুরের বাড়িতে ঢুকি। আলাউদ্দিন হুজুরের বাড়িতে ঢুকতে দেখি আলাউদ্দিন হুজুরের স্ত্রী কান্না করছে। সেটা দেখে বুকটা কেমন জানি কেঁপে ওঠে। আমি উনার পাশে গিয়ে উনাকে সান্ত্বনা দিতে পাশের রুম থেকে আলাউদ্দিন হুজুর চলে আসলেন। আমি আলাউদ্দিন হুজুরকে দেখে কিছুটা প্রশান্তি পেলেও অবাক হয়ে আলাউদ্দিন হুজুরের হাতের দিকে তাকিয়ে। আলাউদ্দিন হুজুরের হাত ব্যান্ডেজ করা। আমি আলাউদ্দিন হুজুরকে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই হুজুর বলে উঠল, সীমা, সেই খারাপ পিশাচগুলো অনেক শক্তিশালী। তারা তোমাকে সেই রাতে দেখে ফেলেছিল আর তারা সেটাও জানতে পেরেছিল যে তোমাদের পেছনে আমরা আছি। তাই তারা কাল রাতে তোমাদের সাথে সাথে আমাদের উপরও হামলা করে। গতকাল যদি তোমার ভাইয়ের কারেন জিন আমাদের সাহায্য না করত, তাহলে গতকাল ছোট হুজুরের সাথে সাথে আমিও মারা পড়তাম সেই পিশাচগুলোর হাতে। এটা শোনার সাথে সাথে আমি কেঁপে উঠি। আমি প্রশ্ন করি, জহুর হুজুর কি মারা গেছেন? উনি কিভাবে মারা গেছেন? উনাকে কেন মারা হলো? উনি তো আমার সাথেই। কথাটা বলতে না দিয়েই আলাউদ্দিন হুজুর আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, গত পরশু আমি তোমাকে একটা তাবিজ দিয়েছিলাম। সেই তাবিজটি তোমাদের হাতে বেঁধে রাখতে বলেছিলাম। সেটার একটাই কারণ, সেটা হলো তোমরা যাতে ঘুমিয়ে পড়ো আর তোমাদের কারেন জিনের মাধ্যমে তোমাদের যেন রক্ষা করতে পারি। সেই সিদ্ধান্তটাই ছিল আমাদের সবচাইতে বড় ভুল। তোমার কারেন জিন সেই রাতে যেই জায়গায় গিয়েছিল সেই জায়গায় তুমি তোমার বাড়ি থেকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছিলে। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল তোমাদের রক্ষা করে তোমাকে তোমার ভাই ও আম্মুর সত্যিটা তোমাদের নিজ চোখে দেখানো। কিন্তু আমাদের একটা ভুলের কারণে তারা আমাদের পরিকল্পনা জানতে পেরে গিয়েছিল। আর সেই ভুলের মাসুল ছোট হুজুরের জীবন দিয়ে দিতে হয়েছে।
এই বলে আলাউদ্দিন হুজুর কান্না করতে থাকেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, তাহলে আমি কালকে রাতে যা যা দেখেছি সব কি সত্যি ছিল? আর বাড়ির উঠানে তাহলে কি জোহর হুজুরের লাশ? তখন আলাউদ্দিন হুজুর বললেন, হ্যাঁ, ভাগ্যক্রমে আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। তোমাদের সমস্যাটা কোনো সাধারণ সমস্যা না। তোমাদের পরিবারকে মরণ বান মারা হয়েছে। এই বান আমার পক্ষে কাটানো সম্ভব না। এই জিনগুলো প্রচুর শক্তিশালী। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। তোমার বাবা ও ভাইয়ের মৃত্যুর পেছনেও অনেক বড় কারণ আছে, যেটা তুমি জানো না। এটা বলে আলাউদ্দিন হুজুর চুপ হয়ে যান। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি এমন রহস্য লুকিয়ে আছে যেটা আমাকে জানানো হয়নি? হুজুর, আমাকে বলুন। আমি আমার জন্মের পরে আমি আমার বাবাকে দেখিনি। বাবার অভাব আমার বড় ভাই পূরণ করতে পারলেও সেটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। হুজুর, আপনার পায়ে ধরি, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। তখন হুজুর বলতে শুরু করলেন, তোমার বাবা আর আমি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। একসাথে স্কুলে যাওয়া, একসাথে খেলাধুলা, সবকিছুই একসাথে ছিল। আমরা একসাথে ধীরে ধীরে বড় হতে শুরু করি। দুজনে একসাথে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে দুজনে কর্মমুখী জীবনে ব্যস্ত হয়ে পড়ি। বেশ কয়েক বছর পর তোমার বাবার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও হঠাৎ একদিন তোমার বাবা অপরিচিত নাম্বার থেকে আমাকে ফোন করে বলে, আলাউদ্দিন, আমি একটা কাজ করে ফেলেছি রে, আমাকে একটু হেল্প কর। আমি তোমার বাবার কণ্ঠ চিনতে পারি এবং তাকে জিজ্ঞেস করি, কিরে সালমান, তোর কি অবস্থা? অনেকদিন পর তোর সাথে কথা। কি হয়েছে আমাকে বল, আমি তোকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হেল্প করব। তখন তোমার বাবা বলে উঠলেন, আলাউদ্দিন, আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। তুই তো জানিস আমাদের সম্পর্ক 5 বছর। আমাদের সম্পর্ক কেউ মেনে নিতে চায়নি, তাই ভাবলাম পালিয়ে বিয়ে করে সবাইকে পরে জানাবো। কিন্তু আমার পরিবার ও তার পরিবার কেউ আমাদের মেনে নিচ্ছে না। আমি এখন কি করব রে? তখন তোমার বাবাকে আমি আমার বাড়িতে আসতে বলি। তোমার মা ও আমার স্ত্রী একই কলেজের ক্লাসমেট। তখন তোমার বাবা চট্টগ্রামে এক বেসরকারি কোম্পানিতে মাস্টারি করত, আর আমি আমাদের পাশের মসজিদে ইমামতি করতাম। তোমার বাবা ও আমি সবাই মিলে খুব সুখে শান্তিতে জীবনযাপন করি। হঠাৎ একদিন তোমার বাবা জানায়, তোমার বাবার ও মায়ের পরিবার নাকি তাদের মেনে নিয়েছে এবং তাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে দেবে বলে জানিয়েছে। সেই সংবাদ শুনে আমরা সবাই অনেক খুশি হয়ে যাই। তারপর অনেক হাসি খুশিতে তোমার বাবা মাকে বিদায় দেই। তারপর তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যায়, তারপর থেকে অনেক বছর তোমাদের সাথে আমাদের তেমন একটা যোগাযোগ হয়নি। আমি অনেকবার তোমার বাবার বাড়ি মুরাদপুর যাই, কিন্তু তোমার বাবার বাড়ির তেমন একটা ইনফরমেশন না থাকায় তোমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে সক্ষম হইনি। হঠাৎ একদিন তোমার বাবা আমার স্বপ্নে আসে এবং আমাকে বলে, আলাউদ্দিন, কেমন আছিস রে? আমি ভালো নেই। আমার পরিবারকে তারা শেষ করে দেবে। তুই আমার ছেলে মেয়েকে বাঁচাইস। এই বলে হঠাৎ করে তোমার আব্বু অদৃশ্য হয়ে যায়। এইভাবে প্রত্যেক বছর একটা সময় করে তোমার আব্বু আমার স্বপ্নে এসে একই কথা বলতো। তোমার আব্বুর চোখে মুখে সব সময় ভয় ও কষ্ট দেখতে পেতাম। আমি ধীরে ধীরে একজন বড় আলেম হলাম। আমার সাথে অনেক ভালো জিন আমার ছাত্র হয়। আমি সেই ভালো জিনদের মাধ্যমে তেমন কিছুই জানতে পারিনি। আমি যখনই তোমাদের ব্যাপারে কোনো ভালো জিনকে পাঠাতাম খবর নিতে, তারা কখনোই আমার কাছে ফিরে আসতে পারতো না। একদিন আমার এক জিন এসে আমাকে বলে, হুজুর, আপনি আপনার কোনো ছাত্র জিনকে এই ব্যাপারে খোঁজ করতে পাঠাবেন না। যারা এই ব্যাপারে খোঁজ নিতে যাবে তারাই মারা পড়বে।
তারপর থেকে আমি অনেক চেষ্টা করি তোমাদের খোঁজ নেওয়ার, কিন্তু কোথাও আমি তোমাদের খোঁজ পাইনি। শেষ পর্যন্ত আল্লাহর ওপর ছেড়ে দেই। আমার বিশ্বাস ছিল একদিন তোমাদের খোঁজ আমরা পাবো। আর সেই দিন যখন তোমাকে দেখলাম তখন তোমাকে কেন জানি চেনা চেনা লাগে, আপন আপন লাগে। তারপর যখন তোমার মুখে তোমার পরিচয়, তোমার বাবার নাম শুনি, তখন তোমাকে চিনতে পারি। তখন থেকে এই পর্যন্ত তোমার বাবার জন্য তোমাদের রক্ষা করার প্রস্তুতি নেই। সেই রাতে তোমার ভাইয়ের কার ইঞ্জিনের মাধ্যমে কালো জাদু প্রয়োগ করে খারাপ শক্তিতে রূপান্তরিত করতে চেয়েছিল, কিন্তু সেটায় তারা সফল হতে পারেনি। সেই রাতে আমার জিনেরা এসেছিল এবং আমাকে বলেছিল, তুমি ধরা পড়েছ আর বিপদে আছো। তাই আমি জোহর হুজুরকে তোমাদের সাহায্য করতে পাঠিয়ে দেই। তোমার ভাইয়ের কার ইঞ্জিনের মাধ্যমে তোমাদের কার ইঞ্জিনদের রক্ষা করে আমাদের কাছে আনতে পারলেও সেই দিন খারাপ শক্তির প্রভাবটা ছিল প্রখর। তাই সেই দিন রাতে আমি তোমাদের ভেতরে ঢুকে আমি এবং জোহর হুজুর মিলে তাদের সাথে লড়াই করি। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে শয়তানের অনুসারী পুরোহিত ছলনা করে এসে এক ফাঁকে জোহর হুজুরের শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। আমি তাকে বাঁচাতে গেলে সেই বড় শয়তান এবং পিশাচের সেনাপতি এসে আমার বাম হাতে কামড় বসিয়ে দেয়। কারণ আমি সুরক্ষাবৃত্তের বাহিরে চলে এসেছিলাম। তারা যখনই আমাকে আঘাত করতে আসবে তখনই তোমার ভাইয়ের কার ইঞ্জিন এসে বাঁচিয়ে দেয় এবং তাদের সাথে যুদ্ধ করতে থাকে। পরিশেষে তারা হার মানলেও তোমার ভাইয়ের কার ইঞ্জিনকে বন্দি করে সেই পুরোহিত নিয়ে যায়। তারা আমার হাতে কামড় দেওয়ায় আমার হাত পচে গিয়েছিল। সেটা কোনো রকম ব্যান্ডেজ করে বেঁধে নেই। আমাদের আর দেরি করা ঠিক হবে না। তোমরা আমাদের বাড়িতে থাকবে আজকে থেকে। আমি তোমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে বাঁচাবো। আমরা গিয়ে জহুর হুজুরকে দাফন কাফন করে আসি। উনাকে এইভাবে এখানে রাখা ঠিক হবে না। এই বলে আলাউদ্দিন হুজুর রুম থেকে বের হয়ে বাড়ির উঠানে চলে যান। আমি উনার সাথে সাথে উঠানে গিয়ে জহুর হুজুরকে শেষবারের জন্য দেখতে চাই। উনার মুখ খুলে আমাকে দেখানো হলো। উনার মুখে এক নুরানি হাসি। মনে হচ্ছে তিনি আমাকে দেখেই হাসছেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সেটাই দোয়া করি। দাফন কাফন করে দিয়ে আসতে আসতে রাত হয়ে যায়। আলাউদ্দিন হুজুর দাফন কাফন করে এসে গোসল করে আবার বাড়িতে আসেন। আমি আলাউদ্দিন হুজুরের কথা চিন্তা করতে থাকি আর ভাবতে থাকি আগের জীবনের কিছু মুহূর্তগুলো। কি সুন্দর ছিল সেই আগের মুহূর্তগুলো। কি থেকে যে কি হয়ে গেল, এইভাবে নিজের মধ্য থেকে ভাবতে থাকি। হঠাৎ করে আলাউদ্দিন হুজুর বলে উঠল, সীমা, চিন্তা করেও না, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। আল্লাহ তাকে বেশি পরীক্ষা করেন যাকে তিনি ভালোবাসেন। তখন আমি বলে উঠলাম, জোহর হুজুর যদি মারা গিয়ে থাকেন তাহলে আজকে সকালে জোহর হুজুর আপনার কাছে আমাকে যেতে বলেছিলেন এবং আজকে সারা রাস্তায় তিনি আমার সাথে ছিলেন কিভাবে? তিনি আমাকে ভয় না পেয়ে এখানে আসতে বলছেন, তাহলে সেটা কিভাবে সম্ভব? তারপর আমি ওনাকে বাড়ি থেকে রাস্তায় কি কি হয়েছে সবকিছু খুলে বলি। সেটা শুনে আলাউদ্দিন হুজুর কৌতূহল দৃষ্টিতে আমার দিকে তাকায়। তিনি বলেন, ছোট হুজুরের শরীর এখানে থাকলেও তার কার ইঞ্জিন তোমার সাথে ছিল। তাই তোমার বিপদের সময় আল্লাহর মাধ্যমে সে তোমার সাহায্য করতে পেরেছে। সেই খারাপ জিনগুলো আজকে আবারও আসবে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। তখন আমি বলে উঠলাম, আমার পরিবারের সাথে সবকিছু হওয়ার রহস্য কি? আমার আম্মু কি মারা গেছে নাকি জীবিত আছে? আর সেই শয়তানগুলো আমাদের থেকে কি চাচ্ছে? তাদের থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? তখন আলাউদ্দিন হুজুর বলেন, সমস্যা যেখানে সৃষ্টি হয় সেখানে সমাধান লুকিয়ে থাকে। আল্লাহ চাইলে সব সম্ভব। আমি নিজেও জানি না কিভাবে কি হলো। আর এই সমস্যার সমাধান কি? এটা একটা গুরুতর সমস্যা। এই সমস্যার সমাধান একজনের পক্ষে দেওয়া সম্ভব। তিনি আল্লাহর খাস বান্দা।
আমার বিশ্বাস তোমার সমস্যার সকল প্রশ্ন তার কাছে সঠিক জবাব আছে। আমি জিজ্ঞেস করলাম, কে? উনি কি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া রহস্য বের করতে পারবেন? উনি কি পারবেন? হুজুর তখন বললেন, উনি আমাদের ওস্তাদ। উনার নাম সিদ্দিক পাগলা। তাকে সবাই পাগল বলে। তিনি আমার ওস্তাদ। উনার থেকে আমি কবিরাজি শিখেছি। আমার বিশ্বাস তিনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তোমার সমস্যার সঠিক সমাধান দিতে পারবেন। তখন আমি বললাম, উনি থাকেন কোথায়? উনার ঠিকানা দেন। তখন আলাউদ্দিন হুজুর বললেন, উনি সব সময় একই স্থানে থাকেন না। উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যাকে উনার দরকার তার আশেপাশেই উনি থাকেন। আমি তোমাকে কাল সকালে নিয়ে যাব। আমার বিশ্বাস তিনি সেখানেই আছেন। আজকে তুমি আমার বাড়িতে থাকবে। কোনো মতেই আজকের রাতে বাইরে বের হবে না। কেননা তারা আজকে চাইবে তোমাদের এখান থেকে নিয়ে যেতে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজ নিজ জায়গায় শুয়ে পড়ো। আমার কোনো মতেই ঘুম আসছিল না। আম্মুর কথা চিন্তা করতেই চোখের এক কোণায় পানি চলে আসে। হঠাৎ করে গরম লাগা শুরু হয়। অনেক গরমে আমার সারা শরীর ভিজে যায়। বাইরে থেকে বাতাসের শব্দ কানে ভেসে আসে। বাইরে এত বাতাস হওয়া সত্ত্বেও রুমের ভেতরে এত গরম লাগার কারণ খুঁজে পাচ্ছিলাম না। রুমের একপাশে জানালা। ভাবলাম জানালা খুলে দেই। তাহলে হয়তো গরমের তাপমাত্রা কিছুটা হলেও কম অনুভূত হবে। রুমের জানালা খুলে কিছুক্ষণ জানালার পাশে বসে থাকি। বাইরের আকাশের চাঁদের আলোয় চারদিক ধোঁয়াশা করে রেখেছে। বাড়ির পিছনে ধানের ক্ষেত। বাইরে চাঁদের দিকে তাকাতেই মনের অজান্তেই বুকটা কেঁপে উঠল। হঠাৎ করে দূর থেকে আম্মুর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে দূর থেকে আম্মু, সীমা, আমাকে বাঁচাও, সীমা, বাঁচাও আমাকে, এই বলে ডাকছে। হঠাৎ করে ধান ক্ষেতের ভেতর থেকে কোনো কিছু লড়াচড়ার শব্দ কানে ভেসে আসে। হঠাৎ করে ধান ক্ষেতের জমিন থেকে একটা কালো অবয়ব একটা শিকল দিয়ে কাকে যেন টেনে নিয়ে যাচ্ছে। চোখ যায় আমার নিচের দিকে। আমি দেখি আমার আম্মু। আমার আম্মুকে গলায় শিকল দিয়ে সেই অবয়বটা কোথায় যেন নিয়ে যাচ্ছে। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাত উঁচু করে আমাকে ডাকছে সেই শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য। আমি জানালার পাশে বসে রইলাম। আমার লড়াচড়া করার মতো কোনো শক্তি তখন ছিল না। হঠাৎ সেই অবয়বটা আম্মুকে তুলে একটা আছাড় মারে। সেই আছাড় খেয়ে আম্মু কিছুটা দূরে গিয়ে পড়ে। আম্মু বারবার সীমা সীমা বলে ডেকেই যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। হঠাৎ সেই ছায়াটি আম্মুকে তুলে আম্মুর হাতে একটা কামড় মারে। সেই ছায়াগুলো দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। আম্মু আমাকে বলে ওঠে, সীমা, তুই আমাকে বাঁচা। সীমা, তোর কাছে যে বইটা আছে সেটা তাদের দিয়ে দে, না হলে তারা আমাকে আজকে মেরেই ফেলবে। তুই সেই বইটা দিয়ে দে। এটা বলতে না বলতেই সেই অবয়বগুলো আম্মুর দুইটা হাত ধরে এক একটা করে কামড় মারে আর আম্মু ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সেই চিৎকারের প্রত্যেকটা শব্দধ্বনি আমার কান থেকে বুকে গিয়ে লাগে। আমার চোখ অশ্রুতে ভিজে যায়। কোনো মেয়েই চাইবে না জীবনে কখনো তার মায়ের এই করুণ অবস্থা সে নিজ চোখে দেখতে। হঠাৎ করে আমি দেখতে পাই একটা অভাব তার হাতের ধারালো নখ দিয়ে আম্মুর দিকে এগিয়ে আসছে। সেটা দেখে আমি আর বসে থাকতে পারলাম না। আম্মুর এই করুণ অবস্থা দেখে আমি সবকিছু ভুলে যাই। সবকিছু ভুলে গিয়ে আম্মুকে সেই শয়তানগুলোর হাত থেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে রুমের চারদিকে বাড়ি থেকে আনা সেই কালো বইটা খুঁজতে থাকি। আমি অনেক অনেক খোঁজার পর সেই বইটা আমার ব্যাগের মধ্যে খুঁজে পাই। আমি তাড়াতাড়ি করে বাড়ির মেইন দরজা খুলে খুব দ্রুত বাড়ির পিছনে চলে যাই। আমি গিয়ে দেখি অভাবটা আম্মুর গলার ঠিক বরাবর নিচে তার ধারালো নখ দিয়ে রেখেছে। আম্মু আমার দিকে তাকিয়ে এক হাত উঁচু করে তার কাছে আসার জন্য ইশারা দেয়। আজ এই পর্যন্তই রাখছি। বাকিটা আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত ভাই।
ধন্যবাদ ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। সত্যি বলতে ভাই আজকের পর্বটি কিন্তু খুব ছোট হয়ে গেল। কিন্তু ঘটনার মধ্যে ডার্কনেসটা অন্যরকম লেভেলের ছিল। মানে ঘটনাটি কোথায় শুরু হয়েছিল আর এখন কোথায় এসে পৌঁছেছে। সত্যিই অসাধারণ ছিল ভাই। ধন্যবাদ। আশা করি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্টটাও আমাদের সাথে শেয়ার করবেন আপনি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে শাহাদাত ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সোহেল খান ভাইয়ের পিশাচিনীর ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার বৃন্দ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি সোহেল খান। আমি আজ আমার বন্ধুর কাছ থেকে শোনা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইমরান ভাই, ঘটনার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আমি যেইভাবে আমার বন্ধুর কাছ থেকে ঘটনাটি শুনেছিলাম, আমি সেই ঘটনাটিকেই আমার মতো করে সাজিয়ে লিখছি। বলছে আমার বন্ধু। আমার নাম সাব্বির মিয়া। আমি ছোটবেলা থেকেই দুরন্ত প্রকৃতির ছেলে, আর আমার মধ্যে ভয় ডর একটু কমই ছিল। কারণ অনেক রাত করে বাজার থেকে ফেরা, দূর দূরান্তের কোনো অনুষ্ঠান বা নাচ গান যাত্রাপালা হলে কেউ না গেলেও আমি একাই চলে যেতাম আর গভীর রাত করে একা একাই ফিরে আসতাম। কখনো কোনো খারাপ কিছু বা অপ্রাকৃতিক কিছু দেখা পাইনি, তাই সাহসটা একটু বেশিই ছিল। সালটা ছিল 2010 সালের দিকে। এই সময়টায় গ্রামে গঞ্জে শীতকাল হলেই যাত্রাপালা হতো, যেমন কমলার বনবাস, বেহুলা বা আরো অনেক গ্রামীণ কিচ্ছা নিয়ে যাত্রাপালা হতো। একদিন আমাদের গ্রাম থেকে বেশ একটু দূরে, প্রায় 5 থেকে 6 কিলোমিটার পরে একটা গ্রামে যাত্রাপালার অনুষ্ঠান হচ্ছিল। তাই আমি আমার সব বন্ধুদের বললাম, চল যাই মিলে যাত্রাপালা দেখে আসি। কিন্তু সবাই বলল সেই গ্রাম অনেক দূরে, তাছাড়া সেই গ্রামে যাওয়ার জন্য কোনো যানবাহন বা গাড়ি চলাচল করে না, তাই অনেকেই বলতেছে যাবে না। তার মধ্যে সাকিব আর মাসুম বলল তারা যাবে। সাকিব বলছে, চল আমি যাব, ওই গ্রামে আমার ফুপুর বাড়ি আছে। আর সেই সাথে মাসুম বলে, আমিও যাব, অনেকদিন ধরে এগুলো দেখা হয় না, চল যাই। তাই কথা হলো, সবাই মিলে সন্ধ্যাবেলায় খাবার শেষ করে ওই গ্রামের উদ্দেশ্যে বের হব। তো সেই কথা মতো আমরা 3 জন সন্ধ্যা সময়ে সব কাজ খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ি। আর সাথে করে ছোট ছোট একটা করে টর্চ লাইট নিয়ে নেই, যাতে অন্ধকারে রাস্তায় লাইটের আলোতে দেখা যায়। বলা বাহুল্য যে এই পুরো রাস্তাটা আমাদের হেঁটে যেতে হবে, কারণ ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। আর দিনের বেলায় যাও টুকটাক চলে, যদি সেটা রিজার্ভ নেওয়া হয় তবেই, তাছাড়া কোনো গাড়ি চলে না। তাই রাতের বেলায় গাড়ি পাওয়ার কথা কল্পনাও করা যায় না। আমরা হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। যাওয়ার পথে কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমরা ভালোভাবে সেই গ্রামে পৌঁছালাম। তারপর যাত্রাপালা দেখতে শুরু করলাম। যাত্রাপালা দেখতে দেখতে কখন যে রাত 3টা বেজে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। যাত্রাপালা শেষ হতে আরো অনেক দেরি আছে। প্রায় ফজরের আগে দিয়ে যাত্রাপালার অনুষ্ঠান শেষ হয়। তাই তখন সাকিব আর মাসুমকে বললাম, চল বাড়িতে চলে যাই, রাত অনেক হয়েছে। কিন্তু সাকিব বলল, না রে, আমি যাব না, এত রাতে না যাওয়াটাই ভালো, আমি ফুপুর বাড়িতে থেকে যাব। তোরাও আমার সাথে আমার ফুপুর বাড়িতে থেকে যা। তখন মাসুম বলে উঠল, আমিও যাব না রে, আজকের রাত থেকেই যাই, কালকে সকালে চলে যাব। তখন সাকিব আর মাসুমকে বললাম, তাহলে তোরা থাক, আমার সকালে কাজ আছে,
এখন না গেলে সকালে আর সেটা করতে পারবো না। তখন এটা বলে তাদেরকে বিদায় দিয়ে আমি চলে আসতে লাগলাম। সাথে কয়েকটা সিগারেট কিনে নিয়েছিলাম, যাতে যাওয়ার পথে খাওয়া যায়। আসার পথে আমার তেমন একটা ভয় লাগছিল না। আসলে এত রাতে চলাফেরা করে আমার অভ্যাস হয়ে গেছে। কখনো তো কোনো কিছুর সামনে পড়েনি, তাই মনের সুখে সিগারেট টানতে টানতে আসছিলাম। প্রায় ১ কিলোমিটার চলে এসেছি। তখন মনে পড়ল আরেকটু সামনে গেলে তো একটা শর্টকাট রাস্তা আছে, যেটা ফসলি জমির মধ্য দিয়ে গিয়ে একটা মাঠের উপর দিয়ে গেছে। সেখান দিয়ে গেলে প্রায় অর্ধেকের মতো রাস্তা কম হবে। কিন্তু এই রাস্তা দিয়ে কেউ নাকি রাতের বেলায় যাতায়াত করে না। শুনেছি ওই পুরনো মাঠটায় নাকি রাতের বেলায় অনেকেই অনেক কিছু দেখেছে। আমার তাতে কি? আমি তো কখনো কিছু দেখিনি। যাই দেখি ওই রাস্তা দিয়েই যাই, কিছুই হবে না। একটু সাহস নিয়ে ওই ফসলি জমির দিকে নেমে গেলাম। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে যে আমার জন্য সামনে কত বড় বিপদটা অপেক্ষা করছিল তা একবারও ভেবে দেখিনি। যাই হোক, আমি মনের আনন্দে সিগারেট ধরে টর্চের আলোতে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই মাঠ পর্যন্ত যাওয়ার আগেই সব সিগারেট শেষ হয়ে যায়। আমি কোনো কিছু না ভেবে সামনের দিকে যাচ্ছি। আর একটু দূরেই সেই মাঠ। মাঠের একটু বর্ণনা দিয়ে নেই। মাঠটা ফসলি জমির ঠিক শেষের দিকে। সেই মাঠটাতে কোনো সবজি বা ফসল চাষ করা হয় না। শুধু কয়েকটা ছোট ছোট গাছপালা আর পুরনো একটি বট গাছ। যেহেতু এখন শীতকাল আর হালকা একটু কুয়াশাও পড়েছে, আর চারিপাশে নতুন সরিষা গাছ বুনন করা হয়েছে। তখনও সরিষা গাছে ফুল আসেনি। এই পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি। ঠিক যখনই সেই মাঠে উঠতে যাব, ঠিক তখনই সেই বটগাছের নিচে কেউ একজন বসে আছে দেখতে পাই। আমি অবাক হয়ে যাই যে এত রাতে এখানে কে বসে আছে? এত রাত তো কেউ থাকার কথা না। আমি দূর থেকে টর্চ মেরে দেখার চেষ্টা করলাম কে সেখানে, কিন্তু টর্চের আলো কম থাকায় দেখা যাচ্ছিল না। আমি তখন কোনো ভয় না পেয়ে কৌতূহলবশত সেই বটগাছের দিকে যেতে থাকি, আসলে কে বসে আছে সেটা দেখার জন্য। দূর থেকেই জিজ্ঞাসা করি, কে ওখানে? কে আছে ওখানে? কিন্তু আমাকে অবাক করে দিয়ে মাসুমের কণ্ঠে বলে ওঠে, দোস্ত, আমি এখানে, তুই আয় আমার কাছে। আমি তো পুরোই শক হয়ে গেলাম। মনে মনে ভাবছি, কিরে, ওকে না সাকিবের কাছে রেখে আসলাম, আর ও এখানে আসলো কিভাবে? এত কিছু না ভেবে ওর সামনে চলে গেলাম। তখনও কোনো ভয়ের অনুভূতি হয়নি আমার মাঝে। তখন সত্যি বটগাছের নিচে গিয়ে দেখলাম আমার বন্ধু মাসুম ওখানে বসে আছে। আমি বললাম, কিরে মাসুম, তোরে না ওখানে রেখে আসলাম? তুই না বললি তুই আসবি না? তখন মাসুম বলল, আমারও একটা কাজ ছিল রে, কিন্তু আমার মনে ছিল না। তুই যখন চলে আসলি তখন মনে পড়লো, তাই চলে আসলাম। তখন আমি বললাম, তা তুই আমার আগে আসলি কিভাবে? তখন মাসুম বলল, আমি ওই গ্রাম থেকেই এই ভিতরের রাস্তা দিয়ে নেমে এসেছি, তাই তোর আগে এসেছি। তখন আমার মনের মধ্যে একটু খটকা লাগলো, কারণ ওই গ্রাম থেকে এই রাস্তায় ঢোকার কোনো রাস্তা নেই। তাহলে কিভাবে আসলো? তখন আমি সাহস করে বললাম, ওই গ্রাম থেকে তো এই গ্রামে আসার কোনো রাস্তা নাই। তুই তাহলে কেমনে আসলি? আমাকে মিথ্যা বলিস কেন? কিন্তু তখন মাসুম আমার কথার কোনো উত্তর দেয় না। তখন আমি মাসুমকে বললাম, আচ্ছা বুঝলাম, তুই আমার আগে এখানে এসেছিস, তা বাড়িতে যাওয়া বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তবুও মাসুম কোনো কথা বলছে না। আমি বললাম, চল বাড়িতে যাই। তবুও কোনো কথা বলছে না মাসুম। তখন আমাকে অবাক করে দিয়ে মাসুম এক ঝটকায় বটগাছের উপরে উঠে গেল। তখন আমার একটু ভয় লাগতে শুরু করলো, কারণ এত দ্রুত এত বড় আর এত মোটা গাছে কোনো মানুষের পক্ষে ওঠা সম্ভব না। আমার কেমন যেন তখন ভয় লাগতে শুরু করলো। তবুও বন্ধু বলে কথা, তাই টর্চের আলো বটগাছের উপর মারতে লাগলাম আর মাসুমকে ডাকছিলাম। কিন্তু আমার টর্চের আলোতে মাসুমকে দেখতে পাচ্ছিলাম না, আর আমার ডাকেরও কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। ঠিক তখন যেন এক ভয়ঙ্কর মহিলা কণ্ঠের হাসিতে পুরো মাঠ একাকার হয়ে যাচ্ছিল।
তাহা শুনে আমি যেন আরো বেশি ভয় পেতে শুরু করলাম। ঠিক তখনই সেই মহিলা কণ্ঠে সেই ভয়ঙ্কর হাসি থামিয়ে বলে উঠল, অনেকদিন পর কাউকে পেয়েছি। আজকে আজকে আর তোকে ছাড়বো না। আজকে তোর কাঁচা মাংস আর রক্ত খাবো। অনেক দিন ধরে মানুষের কাঁচা মাংস খাওয়া হয় না। আজকে মন ভরে খাবো। এই কথা বলেই আবার বিশ্রীভাবে হাসা শুরু করলো। এমন অবস্থায় আমার অবস্থা একদমই শেষ। আমি কোনো দিকে লড়াচড়াও করতে পারছিলাম না। ঠিক একদম পাথরের মতো হয়ে গেছি। আমি ভাবতেছি আজকে হয়তো আমার শেষ দিন। আর হয়তো আমার বাঁচা হবে না। ঠিক সেই সময় বটগাছটি থেকে কিছু পড়ার শব্দ শুনতে পেলাম। দেখতে পেলাম একটা অবয়ব সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আর মুখটা যেন পচে গলে গেছে। মুখ দিয়ে লাল রক্তের মতো কিছু বের হচ্ছে। হালকা চাঁদের আলোতে তা যেন স্পষ্টই দেখা যাচ্ছিল। আমার দিকে তাকিয়ে কি ভয়ঙ্কর হাসি দিচ্ছিল, যেন এখনই আমার দম বের হয়ে যায় অবস্থা। এরকম দৃশ্য কেউই দ্বিতীয়বার দেখতে চাইবে না। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একপাশে ওই ভয়ঙ্কর পিশাচিনী, আর এই পাশে আমি না পারছি কথা বলতে, না পারছি হাত পা নাড়াতে, আর না পারছি কিছু করতে। ঠিক আমার মনে হচ্ছে আমি যেন নিজেকে তার কাছে বিলিয়ে দিচ্ছি। ঠিক এমন সময় দূর থেকে ফজরের আজান ভেসে আসে। সেই সময় আমি যেন আমার নিজেকে ফিরে পাই। আমি যেন আমার হাত পা শরীর নাড়াতে পারছি। তাই এদিক ওদিক না ভেবে আমি সোজা একদিকে দৌড় দেই। পিছন থেকে সেই অবয়বটি ভয়ঙ্কর ভাবে রাগে গজরাতে গজরাতে আমাকে উদ্দেশ্য করে বলে, আজকের মতো বেঁচে গেলে আর একটু হলেই তোকে শেষ করে দিতাম, কিন্তু তোকে আমি এত সহজে ছেড়ে দেব না। তোর ক্ষতি করেই ছাড়বো আমি। এই কথা বলছে আর রাগে কচমচ কচমচ করছে। আর আমি বাঁচার আশায় চারদিকে না তাকিয়ে সোজা দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে চলে যাই। আর বাড়িটা ফসলের জমির শেষ প্রান্তেই ছিল। আর কোনো দিকে না তাকিয়ে সেই বাড়িতে চলে যায় আর তাদেরকে ডাকতে থাকি, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন কিনা? তখন বাড়ি থেকে বাড়ির লোকজন বের হয়ে আসে আর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। তখন তারা আমাকে হাত মুখ ধুয়ে নিতে বলে আর বলে, তুমি এখানে আমাদের বাড়িতে কিছু সময় থাকো। যখন সকাল হয়ে যাবে তখন চলে যেও। তারপর কিছু সময় পর চারিপাশে সূর্যের আলো উঠে যায়। তখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে চলে আসি। এই বলে আমার বন্ধু ঘটনাটি শেষ করেছিল। তবে সে জানিয়েছিল এই ঘটনাটির নাকি এরপরেও আরো অনেকাংশ বাকি আছে। তো সময় স্বল্পতার জন্য সে সেদিন ঘটনাটি বলে শেষ করতে পারেনি। আমি এই ঘটনার পরবর্তী অংশটি কেমন ছিল তা জেনে আপনাদেরকে আবারও লিখে পাঠানোর চেষ্টা করব। ইমরান ভাই, লেখায় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল খান ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। যদিও যতটুকু শুনেছি মনে হচ্ছে ঘটনাটির মোটামুটি অর্ধেক পরিমাণ শেষ হয়েছে। এর পরবর্তী ডার্কনেস এখনো হয়তো বাকি। তারপরেও এর মাঝেই কিন্তু যথেষ্ট ভয়াবহতা ছিল ভাই। ধন্যবাদ সোহেল ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আর আপনাকে বলবো ভাই, এই ঘটনার পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আমাদের সাথে শেয়ার করেন। এরপরে কি ঘটেছিল আমি নিজেও জানতে চাই। তো প্রিয় লিসেনার্স, কেমন লেগেছে আপনাদের কাছে সোহেল খান ভাইয়ের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন।
তো এই ছিল আজকের আয়োজন। আশা করি সব মিলে আপনাদের অনেক বেশি ভালো কেটেছে আজকের রাতটি। তো চলে যাব তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যত তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, তত তাড়াতাড়ি আপনারা কিন্তু কাভারিশ ঘটনার ২য় অংশ পেয়ে যাবেন। ৫,০০০ স্পেশালে থাকছে কিন্তু আপনাদের জন্য কাভারিশের ২য় পার্ট। আর আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আপনারা কিন্তু চাইলে আমাদেরকে খুব সহজে ২ টি ওয়েতে ঘটনা পাঠাতে পারেন। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে WhatsApp এ নক দিতে পারেন। আর আমাদের WhatsApp নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।